আসসালামু আলাইকুম। ৪,০০০ বছরে পুরানো ঐতিহাসিক গুহা দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি দেখে এক মুহূর্তের জন্য থেমে গেলাম। পাহাড়ি রাস্তায় এমন দৃশ্য আসলেই মনটা কেড়ে নেয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই শান্ত সবুজ গন্তব্যে, সরগুন জলাধার। এটাকে সরগুন গোলেটি নেচার পার্ক বলে। আঙ্কারা শহরের কোলাহল থেকে মাত্র ১.৫ ঘন্টার দূরত্বে এমন এক লুকানো রত্ন। এখানে মনে হবে সময় যেন সত্যিই থেমে গেছে। এই জলাধারটা আকারে হয়তো ছোট, কিন্তু এর চারপাশের প্রকৃতির নীরবতা ও সৌন্দর্য একদম সিনেমার মতোই মনোমুগ্ধকর। এখানেও বাংলাদেশের মতোই মাছ ধরা খুবই জনপ্রিয় দেখলাম। অনেকেই শখের বশে বড়শি নিয়ে বসে আছেন, তবে মাছ ধরার চেষ্টাগুলো আপাতত ব্যর্থই মনে হচ্ছে। বড়শিতে মাছ না উঠলেও পানির কাছে গেলেই কিন্তু ছোট ছোট মাছের ঝাঁক দেখা যাচ্ছে এই স্বচ্ছ জলের নিচে। আর দূরে দেখুন বেশ কয়েকটি পানকড়ি ডুব দিয়ে চটজলদি শিকার করছে। তারাও মাছ ধরছে, কিন্তু যারা বড়শি নিয়ে এসেছেন তাদের কাউকে আজ মাছ উঠাতে দেখলাম না। এটার আসল জাদু হলো এর রহস্যময় নীরবতা। এখানে দাঁড়িয়ে শুধু শুনবেন পাখির ডাক আর মৃদু বাতাসের ফিসফিসানি। মনে হবে যেন পুরো প্রকৃতি আপনাকে গভীর ধ্যানে বসতে আহ্বান জানাচ্ছে। শহরের জীবনে সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে এই নীরবতাই যথেষ্ট। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে একে তুরস্কের এক মিনি সুইজারল্যান্ড বললেও ভুল হবে না। শীতকালে এই জায়গাটা যখন পুরো তুষারে ঢেকে থাকে যায়, তখন মনে হবে আপনি যেন ইউরোপের কোনো ছোট্ট লেকে এসে পড়েছেন। আর এই গ্রীষ্মকালে বা উষ্ণ সময়ে এটি পরিণত হয় স্থানীয়দের পিকনিক আর ক্যাম্পিং এর স্বর্গে। যে কোনো ঋতুতেই প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। এই সুন্দর জলাধারের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ রহস্য। আসলে এটি কোনো প্রাকৃতিক লেক নয়, বরং ১৯৯৬ সালে একটি বাঁধ নির্মাণের ফলে তৈরি হয়েছে। আর এই বাঁধ তৈরির আগে এখানে ছিল ছোটখাটো বসতি আর ফসলের জমি। অর্থাৎ এই যে নীল জলরাশি দেখছেন, এর নিচেই এখন সম্পূর্ণ একটি গ্রাম ডুবে আছে। যখন আমি এই শান্ত পানির দিকে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে এর নিচেই হয়তো আছে সেই পুরনো বাড়ির চুলা কিংবা কোনো হারিয়ে যাওয়া রাস্তার অংশ। ভাবুন তো, আপনার পায়ের নিচে এখন একটি পুরো গ্রাম। কল্পনা করলে কেমন যেন রোমাঞ্চ লাগে। আর সব রহস্যময় জায়গার মতোই গুদুলের স্থানীয়দের মুখে এই লেক নিয়ে এক দারুণ মজার কথা প্রচলিত আছে। অনেকেই নাকি বলেন এখানে রাতে লেকের আত্মারা ঘোরাফেরা করে। কেউ কেউ নাকি তাকে দেখতেও পেয়েছেন। আবার অনেকে শুধু জলের নিচ থেকে বা আশেপাশ থেকে এক অদ্ভুত আওয়াজ শুনেছেন।
আসলে ব্যাপারটা সত্যি হোক বা না হোক, এই ধরনের হালকা ভয়ের গল্প কিন্তু এই সুন্দর নীরব পরিবেশে একটি বাড়তি রোমাঞ্চ যোগ করে। তুর্কিরা এখানে শুধু টেন্ট নিয়ে আসে না, বারবিকিউ করে, আর কেউ কেউ তো ছোট নৌকাও নিয়ে আসে লেকে ঘোরার জন্য। আর সবচেয়ে দারুণ খবর হলো, এটি তুরস্কের অন্যতম সস্তা এবং সহজলভ্য ক্যাম্পিং স্পটগুলোর একটি। এটাকে যেন বলতে পারেন এক গ্লাস চায়ের দামে একদিনের ক্যাম্পিং। গাড়ি নিয়ে ঢুকতে খরচ মাত্র 120 তুর্কিশ লিরা, আর আপনি যদি টেন্ট নিয়ে এসে এখানে ক্যাম্পিং করে রাত কাটাতে চান তাহলে দিতে হবে মাত্র 250 তুর্কি লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800 টাকার মতো হবে। ভাবুন তো, ঢাকার একটি ভালো রেস্টুরেন্টে দুজনে খাবারের দামের চেয়েও কম খরচে এখানে পুরো পরিবার নিয়ে পিকনিক করা যায়, আর টেন্টে রাত কাটিয়ে আসা যায়। প্রকৃতির এত কাছে এমন নিরিবিলি পরিবেশে রাত কাটানোটা আসলেই কিন্তু এক অসাধারণ রোমাঞ্চ। এই হলো সরগুন জলাধার প্রকৃতি উদ্যান। চারপাশে ঘন পাইন বন দিয়ে আচ্ছাদিত এই এলাকাটি 2011 সালে আনুষ্ঠানিকভাবে প্রকৃতি অভয়ারণ্য বা নেচার পার্ক হিসেবে ঘোষিত হয়। এর শান্ত স্নিগ্ধ পরিবেশ, মাছ ধরা এবং পিকনিকের জন্য এই জায়গাটি একটি অত্যন্ত আদর্শ গন্তব্য। এখানকার জলাধারকে ঘিরে থাকা এই বন, পাইন গাছের বনগুলো দেখতে অনেকটা কানাডা বা ইউরোপের বনের মতোই। কিন্তু বাংলাদেশি দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, এই এত ঘন জঙ্গলের মধ্যেও মশা বা টিকটিকির কোনো উৎপাত নেই বললেই চলে। বিশ্বাস করুন, এত ঘন জঙ্গলের মধ্যে হাঁটছি কিন্তু গায়ে একটা মশাও বসছে না। আর মনে হয় বাংলাদেশি টুরিস্টদের জন্য এটাই এই ভ্রমণের সবচেয়ে বড় লাক্সারি। এখানে শুধু নীরবতা নয়, বন্যপ্রাণীর আনাগোনাও চোখে পড়ে। যদিও আমরা দেখতে পাইনি, তবে এখানে বিভিন্ন সাইনবোর্ডে পড়েছি এই বনে হরিণ, খরগোশ, নানা প্রজাতির পাখি, এমনকি শিয়ালও নাকি দেখা যায়। এটি যেন একদম একটি ন্যাচারাল ডকুমেন্টারি বানানোর জন্য আদর্শ জায়গা। এখানে একটি সাইনবোর্ডে দেখা যাচ্ছে এখানে মাছ ধরা নিষেধ, কিন্তু তারপরও অনেককে দেখলাম মাছ ধরছে, কেউ তাদেরকে মানাও করছে না। মনে হয় মাছেরও এখানে শিক্ষিত মাছ, বড়শিতে কোনো মাছই ধরা পড়ছে না। আমরা আঙ্কারা শহর থেকে এই গুদুল জেলাটি আসলে দেখতে এসেছি। এই গুদুল জেলায় যেমন রয়েছে ঐতিহাসিক গুহা, তেমনি সৌন্দর্য অসাধারণ। এই যে এই সরগুন জলাধারটি, এটি কিন্তু এই আঙ্কারা প্রদেশেই অবস্থিত, আঙ্কারা প্রদেশের গুদুল জেলায় অবস্থিত এই জলাধারটি। এর উচ্চতা প্রায় 1200 মিটার। যদিও এটি মূলত কৃষিকাজ ও জল সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল, পরে এর মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। আর এর জনপ্রিয়তা অনেক বেশি, অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে এখানে মানুষজন আসে এখানে ক্যাম্পিং করতে, পিকনিক করতে। সপ্তাহান্তে তুরস্কের পরিবারের সদস্য সহ এখানে এসে চা তৈরি করে, হালকা সঙ্গীত বাজায় এবং বারবিকিউ পার্টি করে প্রকৃতির সাথে সুন্দর সময় কাটায়। আসলে এখানে প্রকৃতির সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা, সারাদিন থাকলেও আপনি বোরিং ফিল করবেন না। প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে সবাই সময় কাটাচ্ছে। এখানে যেমন বড়দের জন্য ক্যাম্পিং করে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রয়েছে। বাচ্চারাও এখানে খেলাধুলা করে সুন্দর সময় কাটাতে পারে।
আর এখানকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি গাড়ি নিয়ে এসে একদম আপনার যেখানে ইচ্ছে সেখানে গাড়ি পার্কিং করে তার পাশে ক্যাম্পিং করতে পারবেন আপনার পছন্দ মতো জায়গা খুঁজে বের করে। দেখতেই পাচ্ছেন সবাই গাড়ি নিয়ে এসে বিভিন্ন জায়গায় পার্কিং করে গাড়ির পাশেই ক্যাম্পিং করে আছে। আর এটা হচ্ছে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পার্কটির একমাত্র রেস্টুরেন্ট। এই পাহাড় ঘেরা বিশাল নীল জলরাশি দেখে আমার কিন্তু বাংলাদেশের প্রিয় কাপ্তাই লেকের কথা মনে পড়ে যাচ্ছে। পাহাড় আর লেকের এমন অসাধারণ মিশেল, তুরস্কে এসে যে কাপ্তাই লেকের মতো এমন একটা জায়গার সন্ধান পাবো সেটা ভাবতেই পারিনি। আমার মনে হয় বাংলাদেশি পর্যটকদের কাছে এই সরগুন জলাধার খুব তাড়াতাড়ি তুরস্কের কাপ্তাই লেক হিসেবে পরিচিত পাবে। প্রকৃতি এখানে যেন আমাদের দেশেরই রূপ নিয়ে ধরা দিয়েছে। তুর্কিরা এখানে ঘুরতে আসে, চা বানায়, বারবিকিউ করে, কিন্তু আমাদের দেশের মতো এখানে সেই পরিচিত ফুচকা বা গরম চায়ের দোকান কিন্তু নেই। সেই চা ফুচকার অভাবটা এখানে বেশ অনুভব করছি। এই দেখুন, লেকের একেবারে কাছে এসে পানির সেই স্নিগ্ধ ঢেউগুলো দেখাচ্ছে আপনাদের। এমন নির্মল জল আর চারপাশে নীরবতা মনকে শান্ত করে দেয়। একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, এখানে যারা ক্যাম্পিং করতে আসে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো এখানে মোবাইল নেটওয়ার্ক নেই। তাই যারা এখানে ক্যাম্পিং করতে আসে তারা মোটামুটি ডিজিটাল যুগ থেকে অনেকটাই দূরে থাকে, শহরের ব্যস্ততা থেকে একদম নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারে। এটাও আমাদের জন্য একটা ভয়, কারণ আমরা যারা গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালাই তাদের জন্য নেটওয়ার্ক না থাকলে খুবই সমস্যা। তাই আমাদেরকে দিনে আলো থাকতে থাকতে এই গুদুল জেলার এই আশেপাশের এলাকা থেকে বের হয়ে যেতে হবে। তাই আমরা এখন এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আঙ্কারার দিকে ফিরতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার গাড়ি থামাতে হলো। গাড়ি চালানোর সময় এই দৃশ্যটা চোখে পড়তেই মনে হলো একটু থামা দরকার। সরগুন থেকে বের হয়েই আমরা এখন গুদুলের একদম ভেতরে একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম। কি শান্ত, স্নিগ্ধ আর ছবির মতো সুন্দর এই গ্রামটি। মাঠের মাঝখানে দেখুন, একজন রাখাল ছেলে তার গরুর পাল নিয়ে বেড়াচ্ছে। দিগন্ত জোড়া মাঠ আর তার ঠিক মাঝখানে এই দৃশ্য। আহা, তুরস্কের পাহাড়ি গ্রামের এমন সাদামাটা জীবন দেখলে মনে হয় সময় যেন এদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু জীবনযাত্রায় কোনো ছাপ ফেলে যায় না। তুরস্কের এই প্রত্যন্ত গ্রাম আর সেই গ্রামের রাখাল ছেলে আর তার গরুর পাল আর আশেপাশের বাড়িগুলো আমার মনে বাংলাদেশের গ্রামের স্মৃতি জাগিয়ে দিল। প্রকৃতির সৌন্দর্য আর জীবনযাত্রায় সারল্য, এটাই সম্ভবত এই ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি। এই গ্রামে আধুনিক যুগের অনেক ছাপই এখনো পড়েনি। চারপাশে পুরনো পাথরের ঘর, জীবন এখানে চলছে নিজস্ব ছন্দে, সেই আদিম ঐতিহ্যের হাত ধরে। মানুষজন এখানে এখনো তাদের পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতেই কৃষিকাজ করে, গরু দেখাশোনা করে, যেন প্রকৃতির সাথে তাদের এই এক অলিখিত চুক্তি। আমি বারবার মোবাইলে নেটওয়ার্ক দেখার চেষ্টা করছিলাম, কিন্তু প্রায় নেই বললেই চলে, শুধু নো সার্ভিস দেখাচ্ছে। আর এটাই এখানকার আসল আকর্ষণ। আধুনিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই শহরের সমস্ত কোলাহল, ব্যস্ততা এবং চাপ থেকে মুক্তি। মনে হচ্ছিল যেন আমি ভুল করে 400 বছর আগের কোনো এক গ্রামে চলে এসেছি। একটা যুগের পর আরেকটা যুগ চলে গেছে, কিন্তু এই গ্রামের মানুষেরা যেন তাদের নিজস্ব সময়কে জমিয়ে রেখেছে। পাহাড়ি আর রুক্ষ পরিবেশে এই মানুষগুলো একে অপরের উপর নির্ভর করে বাঁচেন। এই গ্রামের নীরবতা, এর পুরনো পাথরগুলোর গল্প
আর এই মানুষগুলো সহজ হাসি। এটা শুধু একটি গ্রাম নয়, এটা যেন একটা জীবন্ত ইতিহাস। এই গ্রামটির স্থাপত্য শৈলীতেই লুকিয়ে আছে এর আসল ঐতিহ্য। পুতুলের স্থানীয় জীবনযাত্রার সবচেয়ে বড় প্রতিফলন হলো এই বাড়িগুলো, যা তৈরি হয়েছে কেরপিস বা কাদামাটি দিয়ে। বেশিরভাগ দুইতলা বাড়িগুলোই এক অদ্ভুত সুন্দর করা ডিজাইন। এগুলো শুধু বাড়ি নয়, এগুলো হলো স্থানীয়দের জীবন ধারণের জ্ঞান ও কৌশলের প্রতীক। এই দেওয়ালগুলো শুধু দেওয়াল নয়, এগুলো গ্রীষ্মকালে ঘরকে রাখে ঠান্ডা আর শীতকালে রাখে উষ্ণ। আধুনিক এয়ার কন্ডিশনার বা হিটার ছাড়াই প্রকৃতির সাথে মানিয়ে চলার এক সহজ আদিম কৌশল। এইবার তবে আসল অ্যাডভেঞ্চার শুরু। বুদুলের সেই নিরিবিলি গ্রামটাকে পেছনে ফেলে আমরা এখন আঙ্কারার দিকে ছুটছি। কিন্তু এই ছোটাটা একদমই মসৃণ নয়। দেখুন রাস্তার দুই পাশের দৃশ্য। আমাদের গাড়ি এখন চলছে খাঁটি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। কখনো কখনো দুই পাশেই পাইন বন, আবার কখনো কখনো এক পাশে বন আর এক পাশে পাহাড়ি ঢাল। একটু অসাবধান হলেই কিন্তু বিপদ। রাস্তার এই দুর্গমতা আর দুই পাশের বন্য প্রকৃতি যেন এক অন্যরকম থ্রিল দিচ্ছে। অনেকক্ষণ হলো গাড়ি চালাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আশেপাশে কোনো মানুষের বসবাসের চিহ্ন পর্যন্ত নেই। একটা বাড়ি নেই, কোনো চায়ের দোকান নেই, এমনকি রাস্তার ধারে কোনো পশু পাখিও চোখে পড়ছে না। এই পথটা যেন পুরো পৃথিবীর কোলাহল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। এইরকম একটি দুর্গম জনমানবহীন রাস্তা দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন, এটা আপনাদেরকে সরাসরি বোঝানোর জন্যই এই ভিডিওটি বিশেষভাবে ধারণ করা। মোবাইলে নেটওয়ার্ক তো বারবারই হারাচ্ছি আর পাচ্ছি। মাঝে মাঝে মনে হচ্ছে যেন সভ্যতার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চার আমরা উপভোগ করছি। চলুন দেখা যাক সামনে আর কি অপেক্ষা করছে। বন্ধুরা, দুর্গম রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে আপনারা দেখেছেন চারপাশে জনবসতির চিহ্ন প্রায় নেই বললেই চলে। অথচ এখন দেখুন, আমরা আসরের রক্ত নামাজ হয়ে যাওয়াতে আর মাগরিব রক্ত প্রায় হয়ে যাচ্ছিল, তাই একটা মসজিদ খুঁজছিলাম যেখানে অন্তত একটা ছোট লোকালয় যদি পাওয়া যেত, যেখানে অন্তত একটা ছোট মসজিদ পেতাম, সেখানে দাঁড়িয়ে আমরা আসরের নামাজটা আদায় করতে পারি। কিন্তু এখানে এসে তো পুরাই অবাক হয়ে গেলাম। তো বন্য এবং নিরিবিলি একটি এলাকায় পথের ঠিক পাশে এত সুন্দর একটি মসজিদ। সত্যি বলতে এমন চমৎকার স্থাপত্যের একটি মসজিদ এই দুর্গম জায়গায় খুঁজে পাবো একদমই ভাবিনি। মসজিদের নকশা, এর সতেজতা আর পাহাড়ি পরিবেশের সাথে এর মিশে যাওয়া, আমরা সত্যি অভিভূত হয়ে গেলাম। আল্লাহর এক দারুণ মেহেরবানি। এই শান্ত পবিত্র পরিবেশে আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পাওয়াটা যেন এক বিশেষ প্রাপ্তি। এই অপ্রত্যাশিত আবিষ্কার, এই সুন্দর স্থাপত্য, এটা হলো তুরস্কের গ্রামীণ জীবনের এক গোপন রত্ন। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে এবার আমরা আবার ফিরতি পথে। আমাদের উদ্দেশ্য এই দুর্গম পথ ধরে আরো অনেকটা সময় গাড়ি পাড়ি দিতে হবে। দেখুন প্রকৃতি যেন আজকের দিনের সেরা উপহারটি এখন দেখাচ্ছে।
সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। এই পাহাড়ি রাস্তার উপর বনের ছায়ায় গোধূলির এই কমলা লাল আলো যেন এক জাদু তৈরি করছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে এই বুনো পথের রোমাঞ্চ আর সরগুন জলাধার থেকে শুরু করে এই ঐতিহাসিক গ্রামের সারল্য সবকিছু মিলিয়ে আজকের দিনটি ছিল এক কথায় অসাধারণ। আমরা এখন চলছি আর পথের সেই সুন্দর দৃশ্যগুলো আমাদের মনকে শান্ত করে দিচ্ছে। প্রিয় দর্শক ও বন্ধুরা, আমরা গুদুল আংক্রা ভবনের এই বিশেষ গল্প এবং প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে তুরস্কের আরো অনেক না দেখা গল্প, আরো অনেক অজানা স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফি আমানিল্লাহ।